লাইভ 1। তো এখানে হচ্ছে লামির উপপাদ্য। তো আমরা বলের লম্বাংশের কেসে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম যে পি বল এদিকে, কিউ বল এদিকে, দেখো, এবং লব্ধি হচ্ছে আর বল। বেসিকটা একটু বোঝার চেষ্টা করো স্টুডেন্টস। সবাইকে শুনতে পাচ্ছ? একটু বলো, অডিও ঠিক আছে? একটু জানাও, অডিও ঠিক আছে? ওকে ওকে। সো তো এখানে আমরা গতদিন যে আলোচনাটা করেছিলাম, যেটা আমি লিংক করে দিই। তো এখানে এই টোটাল কোণটাকে আমরা আলফা ধরেছিলাম, আর এটা হচ্ছে থিটা, তাই না? এই রেগুলার কেস। তো এখানে তাহলে এই কোণটা হয়ে যাবে আলফা মাইনাস থিটা। তাহলে আমরা এখানে কথা হচ্ছে পি বাই সাইন সূত্রের কনসেপ্টে বাকি দুটো বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কিউ বাই বাকি দুটো বলের অন্তর্গত কোণ সাইন থিটা, গতদিনের লাইভে আমরা যেগুলো শিখেছিলাম, ইকুয়াল টু আর বাই বাকি দুইটা বলের অন্তর্গত কোণ, সেটা হচ্ছে আলফা, সাইন আলফা। তো এখানে কনসেপ্ট যেটা, যে একটা বস্তুকে তুমি যদি এদিকে একটা বল প্রয়োগ করো এবং এদিকে একটা বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা এই বরাবর ধরো মুভ করলো। যদি সেই বরাবর মুভ করে তাহলে বলো ওইটা সমপরিমাণ বল যদি এদিকে তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে বস্তুটা মুভ করতে পারবে না, বস্তুটা এই জায়গাটাতেই ফিক্সড থেকে যাবে, এই জায়গাটাতেই ফিক্সড থেকে যাবে। তো এটাই হচ্ছে আমাদের লামির উপপাদ্য, যেটা হচ্ছে তিনটা বলের একটা বিন্দুতে তিনটা বল প্রয়োগ করা হলে তারা যে সাম্যাবস্থায় থাকবে, এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়। একটা বস্তুতে তিনটা বল মানে তিনটা বল অ্যাপ্লাই করার পর তারা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করা হয়। তো সেই উপপাদ্যের অ্যাপ্লিকেশনটাই এরকম ছিল যে দেখো এদিক বরাবর ধরো যে পি বল, এদিক বরাবর কিউ বল, তাদের লব্ধি যাবে এই বরাবর, কিন্তু তার অপোজিট বরাবর যদি তুমি আর বল প্রয়োগ করে দাও, লব্ধি আর ওই যে বরাবর যাইতো, কিন্তু অপোজিট বরাবর যদি আর প্রয়োগ করে দাও, তাহলে বস্তুটা কি হবে না, মুভ করবে না, আগের জায়গায় ফিক্সড থেকে যাবে। এটাকে আমরা লামির উপপাদ্য বলতেছি। এবং এই কেসে কি ঘটনা ঘটবে, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাকে তুমি বিটা, আচ্ছা পি বাই সাইন আলফা, তাই না? এই কোণটাকে আলফা, এই কোণটাকে বিটা, এই কোণটাকে গামা ধরে পি বাই বাকি দুটো বলের অন্তর্গত কোণ, দ্যাট ইজ সাইন আলফা, কিউ বাই বাকি দুটো বলের অন্তর্গত কোণ সাইন বিটা, আর বাই সাইন গামা লেখা যায়। এটি হচ্ছে আমাদের লামির উপপাদ্য, যেটা আমরা এখন আমাদের আজকে কন্টেন্টে যেটা নিয়ে মূলত ডিসকাস করা হবে। আজকের লেকচারে মূলত যে কন্টেন্ট নিয়ে বা যে বেসিক নিয়ে ডিসকাস করা হবে সেটা হচ্ছে এটা, লামির উপপাদ্য। আচ্ছা, তাহলে দেখো স্টুডেন্টস, আমরা এই কথাগুলো তো বললাম। এখন এটা একদম নর্মাল কথা ছিল, একেবারে কঠিন কোনো কন্টেন্ট না। আর এখানে তোমরা যারা আছো কম বেশি জিনিসগুলো পড়েছো বা পড়বা, বা আমরা তো আবার শিখাবো ইনশাল্লাহ। তো আমরা এবার পরের অংশে চলে যাই, ঠিক আছে? এই বেসিকটা তো শেষ করলাম, পরের অংশে বা মূল ম্যাথের অংশে চলে যাই। তো মূল ম্যাথের অংশে কিন্তু দেখো প্রথম যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেন, একটি বিন্দুতে, ওকে আচ্ছা আচ্ছা, সালসাবিলা রিজন করেছো? হ্যাঁ সালসাবিলা বলো। স্যার, এর আগের যে স্লাইডটা, এই স্লাইডটাতে হচ্ছে লামির উপপাদ্য আর এই দুইটা উপপাদ্য কোন কোন ক্ষেত্রে ইউজ হয় ওটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, এখানে এই লামির উপপাদ্যের অ্যাপ্লিকেশনটা আমরা এখন দেখতে যাচ্ছিলাম। আগেরটা তো ছিল হচ্ছে আমরা লব্ধি বের করার জন্য ইউজ করছিলাম, তাই না? যে দুইটা বল একটা জায়গায় অ্যাপ্লাই হওয়ার পর তাদের লব্ধি বের করার জন্য আমরা আগের শর্তটা ইউজ করছিলাম, গত ক্লাসে দেখাচ্ছিলাম। আর লামির উপপাদ্য বলবে যে একটা জায়গায় তিনটা বল অ্যাপ্লাইড হইলো এবং তারা সাম্যাবস্থায় আছে, এটা হচ্ছে স্পেসিফিক পয়েন্ট বলে দিবে তারা সাম্যাবস্থায় আছে। তারপর বললো যে এটা প্রমাণ করো বা ওইটা বের করো বা অন্য কোনো কিছু বের করো, হ্যাঁ, যেটা এখন আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কোশ্চেন পার্টে যাই।
হুম। তো 1 নম্বর কোশ্চেন দেখো, কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখলে, ভারসাম্য মানে সাম্যাবস্থা, ভারসাম্য মানে সাম্যাবস্থা, তো 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখলে পি এর মান নির্ণয় করো। তো পি মানে দুইটা বল একের এক, খুব সহজ কোশ্চেন দেখছো, খুব সহজ কোশ্চেন, এটা একদম স্পেসিফিক অ্যাপ্লিকেশন। পি মানে দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি কিন্তু 15 নিউটন এখানে ইন্ডিকেট করে। হ্যাঁ, কারণ এই যে, হ্যাঁ তারপরে সেই 15 নিউটন, কারণ 15 নিউটন বল দ্বারা তারা কি হয় ভারসাম্য পায়, তো পি এর মান বের করতে বলছে। ঠিক আছে, তো সেই লব্ধিটা যদি ওই বরাবর হয় তাহলে আর হবে এই বরাবর 15 নিউটন। এবং এখানে আমি আরেকটু কথা বলে দিই, এই কেসে সাম্যাবস্থার কেসে এটা খুব মজার একটা কথা, যে পি বল এবং আর বল এই দুইটা বলের লব্ধি কিন্তু কিউ বল যে বরাবর কাজ করছে না তার অপোজিট দিকে, এবং সেই লব্ধির মান হবে কিউ এর সমান। আরো সহজ করে বলি দেখো, আর বল এবং কিউ বল তাদের লব্ধি হবে এ বরাবর, পি বরাবর, এ বরাবর, এবং তার মান হবে পি এর সমান, এবং সেই জন্য পি অপোজিটে অ্যাপ্লাইড হয়েছে বলেই বস্তুটা এদিকে মুভ করতে পারে না, বস্তুটা স্থির হয়ে গেছে। বা পি বল এবং কিউ বল তাদের লব্ধি এ বরাবর, সেই জায়গায় এই দিকে অ্যাপ্লাইড হয়েছে বলেই সেই লব্ধিটা নিউট্রাল হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখানে এই কেসে তিনটা বল যদি স্পেসিফিক, তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে যে কোনো দুইটা বলের লব্ধি হবে অপর বলটির সমান এবং দিক হবে অপর বলটির বিপরীত। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানকার মানে সবচেয়ে হাইলাইটেড লাইন। হ্যাঁ, যে আচ্ছা যদি আমি লিখে দিই, দেখো লিখে দিচ্ছি, যে যদি দুইটি বল, তিনটি বল পরস্পর সাম্যাবস্থায় থাকে তবে যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে এবং দিক বিপরীত হবে। ওকে, বলের সমান হবে এবং দিক বিপরীত হবে। ঠিক আছে, কথাটা আমরা আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি বা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, ওকে, এবং আমি আশা করি তোমরা এর মধ্যে লিখে ফেলছো। তো এইখানে লব্ধি কেসটা ধরে নিয়ে কাজ করলে হয়ে যাবে। দেখো খুব সহজ করে দিই। তো এখানে তাহলে বলো এবার, সুতরাং 15 স্কয়ার এই কথাটাই এখানে লিখবা, যে সুতরাং পি এবং পি মানের বল দুটির হচ্ছে লব্ধি 15 নিউটন হবে। ওকে, ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস 60। এই সমীকরণে শুধু অজানা রাশি আছে পি, ক্যালকুলেশন করলে পি এর মান চলে আসবে, কাহিনী শেষ। দেখো তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। সকালবেলা ক্লাস নিলে একদিক দিয়ে ভালো আছে যে একটু এনার্জি থাকে, এরপরে হইলে এনার্জি একটু কমে যায়। আচ্ছা, হ্যাঁ, নিয়ম বুঝছো কিনা সবাই বলো। লেখা শেষ, আমি জানি লেখা শেষ, বেশি সময় দেওয়া যাবে না আর। সো দেখো, আচ্ছা এই যে 5, 7 এবং 8 বল তিনটি একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। 5 এবং 8-এর হচ্ছে 8 এবং 5 বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা তোমাদের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, এটা কিন্তু খুব সহজ। আমি বলে দিই, 5, 8 এবং 5, হ্যাঁ তাদের লব্ধি হবে কত বলো, 7। তো লব্ধি শর্ত দিয়ে তুমি লব্ধি 7, তাহলে 8 এবং 5 বলদ্বয়ের লব্ধি 7। স্টেপ 1, এই যে মাত্র যে সূত্র অ্যাপ্লাই করছি সেই সূত্র অ্যাপ্লাই করলে কিসের মান চলে আসবে, আলফার মান চলে আসবে। আর তারপর লব্ধি ধরো 8 নিউটনের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তারপর টেন থিটা সূত্র দিলেই অ্যান্সার চলে আসবে, কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, তো আবার বলি কি বললাম, স্টেপ 1-এ 8 এবং 5-এর লব্ধি 7 নিউটন ধরে তুমি আলফার মান বের করে ফেলবা যে কত কোণে ক্রিয়ারত। আর যেহেতু যে আমাদের মধ্যবর্তী কোণ এই যে 8 এবং 5 বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়, আচ্ছা তাহলে এটুকু শেষ, স্টেপ 1-এর শেষ অঙ্কটা।
স্টেপ 2 লাগবে না। আমি তো ভাবছিলাম যে লব্ধি বলদ্বয়ের সাথে কত কোণ উৎপন্ন করে এটা চাইছে, কিন্তু না, সেটা তো চাই নাই। শুধু স্টেপ 1 এ অঙ্কটা শেষ। 8 এবং 5 নিউটন বলের মধ্যবর্তী কোণ চাইছে, সো কাহিনী শেষ, স্টেপ 1 এ শেষ। 8 এবং 5 এর লব্ধি 7 নিউটন, এটা ধরে তুমি ক্যালকুলেশন করবা, আলফার ভ্যালু যেটা আসবে সেটা হবে অঙ্কের অ্যান্সার। শেষ। 1 এর 3 4 না দেখলেও চলবে, সমস্যা নাই। 2 2 এর 2, আচ্ছা 2 এর 1, এটা কোশ্চেন নম্বর ক বা এমসিকিউর জন্য একটু করে রাখো, হোমওয়ার্ক দিলাম। 2 এর 1, তিনটি সমমান মানে p ইকুয়াল টু p ইকুয়াল টু p, তার মানে এখানে অঙ্কটা কি বুঝতে পারতেছো কেমনে করবা? আচ্ছা, তো এই কেসে যেটা করতে হবে তোমাকে, যে p ইকুয়াল টু p স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p ইনটু p ইনটু cos আলফা, ক্যালকুলেশন করলে আলফার ভ্যালু চলে আসবে, একদম এক লাইনে অঙ্ক শেষ। 2 নম্বর দেখো, মানে 2 এর 1 কিন্তু এক লাইনে শেষ, মানে একটা স্টেপেই শেষ। 2 এর 1 কিন্তু একটা স্টেপেই শেষ। হ্যাঁ, যে তিনটা বল পি পি এবং পি, তো পি স্কয়ার, পি হচ্ছে একটা, পি হচ্ছে লব্ধি, আর বাকি দুইটা পি হচ্ছে মানে অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ, সো পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p ইনটু p ইনটু cos আলফা, এই শর্ত দিলে অঙ্কটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের 2 এর 1। 2 এর 2 এটা একটু সুন্দর কোশ্চেন, তাও আহামরি কোশ্চেন না। দেখো যে পি কিউ আর বল ত্রয় এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা ক্রিয়েট করে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। 2 এর 2, 2 এর 2, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং পি এবং আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। পি এবং আর এর দেখা যায় পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু P equal to Q equal to R by root 3. ওকে, আসি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটার লব্ধি তো এই বরাবর যাইতো, এটা এইভাবে আমি যে আঁকছি এটা ভুল আঁকছি, এই বরাবর 150 ডিগ্রি, এই হিসাবটা আসবে, কারণ বল লব্ধি তো এদিকে বরাবর যাইতো, বুঝো নাই? ওইটা লোকের লব্ধি হিসাব হয় না। ওকে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150। কি মুশকিল। তো এবার দেখো, লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে পি বাই এই কোণ দুইটা কত সেটা বের করতে হবে। এটা হবে কত আমাদের, দেখো 150 যোগ 60 কত হয়? 210। টোটালি কোণ হচ্ছে 360, তাহলে এটা 150 হয়ে যায়। বাহ, চমৎকার। পি বাই কিউ এবং আর এর অন্তর্গত কোণ সাইন 150 ডিগ্রি, কিউ বাই লামির উপপাদ্য হতে লিখবা, হ্যাঁ, কোয়েশ্চেন দেখে দেখে, কিউ বাই পি এবং আর এর মধ্যবর্তী কোণ 150, আর বাই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60। সাইন 150 ডিগ্রির মান কত বলো কমেন্টে, মান বসায় কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে, √3/2। হ্যাঁ, 150 ডিগ্রি সমান হচ্ছে cos 30 ডিগ্রি, না সাইন 30 ডিগ্রি, হাফ হবে। তাহলে সুতরাং এই টু বাদ গেল, আর বেরোচ্ছে প্রমাণিত। দেখো দেখো কোনো কনফিউশন আছে কিনা দেখো। রোদসী রিজন করেছো? হ্যাঁ রোদসী,
এটা সাইনিক ত্রিভুজ সূত্রের মতো হবে না, যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এইভাবে হবে না? 180 নাকি? আচ্ছা 360 না? আচ্ছা এখানে এক ত্রিভুজ তো হচ্ছে না, হ্যাঁ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বাট এখানে তো 100 টোটাল সারফেসটা জুড়ে আসে, মানে 360 ডিগ্রি এখানে, বুঝতে পারছো? মানে এইটা কি তাহলে ত্রিভুজ সূত্র ফর্মুলা হচ্ছে না, এরকম কিছু? মানে ওই যে 360 ডিগ্রি থেকে যে আমরা 210 ডিগ্রি মাইনাস করলাম, এই ব্যাপারটা আমি বুঝিনি। দেখ এখানে কোণ কত? 180। 180 ডিগ্রি। কোণ হচ্ছে 180। তাহলে এখন বলো একটা জায়গায় যদি তিনটা বল কার্যরত হয়, এই তিনটা কোণের সমষ্টি কত হবে বলতো? 180 নাকি 360? 360 ডিগ্রি। এই জন্য এখানে 360 থেকে বিয়োগ করে হিসাব করা হয়েছে। বুঝতে পারছো? ট্রায়াঙ্গেলের লজিক ব্যবহার করা যায়, বাট এখানে তো তখন তিনটা উন্মুক্ত হয়ে গেছে, সো এই জন্য ব্যাপারটা এইভাবে, বুঝছো? জি। ঠিক আছে, বাকিটা ক্লিয়ার বলো। ওকে, প্রমাণিত কিন্তু হয়ে গেছে। এরপরে পাঠে চাই 2 এর 3 বাসায় করবা, হ্যাঁ 3 নাম্বারটা রাখবে, 3 এর 1 থেকে পরীক্ষায় বোর্ডে এসেছে 3 নম্বর সিরিজের অঙ্কগুলা। 3 এর 1 2 3 তিনটে করাবো আমি, তারপর 5 নম্বর করাবো, বোর্ডে আসা কোশ্চেন গুলো করাবো, এই কোশ্চেনটা করাবো, এটা পরীক্ষা আসে সুদার টানের। 7 করাবো, যে অঙ্কগুলো বোর্ডে আসছে হ্যাঁ সেগুলো অবশ্যই করাবো, এগুলো মিস নাই। সো 3 এর 1 কোশ্চেনটা পড়ো, লম্ব বিন্দু নিয়ে কথা। 3 এর 1 কোশ্চেনটা পড়ো ফার্স্ট। 3 এর 1 কোশ্চেনটা পড়ো দ্রুত, যাতে অঙ্কটা তুমি বুঝে ফেলতে পারো পুরোপুরি। আচ্ছা হ্যাঁ তোমরা পড়ছো না? ওকে, তাহলে দেখো আসো, এটা কিন্তু অনেক পপুলার অঙ্ক, আমাদেরকে প্রত্যেক বছর অঙ্কটা করানো লাগে, পরীক্ষা আসে বলে। দেখো 3 এর 1 কোশ্চেনটা আমি, আচ্ছা এক্সাম কখন হবে? আজকে হবে, জানাবো, ক্লাসের শেষে জানাবো। 3 এর 1 কি বলেছে? এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু, লম্ব বিন্দু তো বুঝো যে বাহু হতে, মানে একটা বাহুর উপর লম্ব, তো 3টে বাহুর উপর লম্ব যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে লম্ব বিন্দু। তো লাইক এবিসি ত্রিভুজের লম্ব বিন্দু, আচ্ছা এই ত্রিভুজের লম্ব বিন্দু, লম্ব কেন্দ্র হচ্ছে ও, লম্ব কেন্দ্র ও হতে, লম্ব কেন্দ্র ও বিন্দু হতে বিসি সিএ এবং এবি বাহুর উপর, বিসি সিএ এবং এবি বাহুর উপর ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থা থাকলে বিসির উপর পি কিউ আর,
আমি আবার ব্যাখ্যা দিব, টেনশন নিও না। সম্ভবত থাকলে প্রমাণ করো যে P is to Q is to R to sin A is to sin B is to sin C। আচ্ছা, প্রথম প্রমাণটা আমরা একটু করে দিই, তারপরটাতে পরে যাব। তো এই প্রমাণটা দেখো কি বললাম, এ বি সি ত্রিভুজের এই যে আমরা বাহুগুলো টানলাম লম্ব বিন্দু, এবং এই কেসে পি এদিকে কিউ এদিকে আর এদিকে, তাই না, তিনটা বল। তো তোমাকে বললো যে যদি সাম্য অবস্থা থাকে তাহলে এটা প্রমাণ করো। তাইলে এখন দেখো যে যেহেতু ধরি সাম্য অবস্থায় আছে, ধরে নিলাম, ধরে নিলে তাহলে এখন এখানে এটাকে ধরো যে ডি ই এফ দ্বারা প্রকাশ করলাম, এবং এটা একটা বাংলা ব্যাখ্যা তোমরা দিবা, আচ্ছা, মানে সম্পাদ্যের মতো। তো তাইলে এখন বলো, সুতরাং লামির উপপাদ্য হতে পি বাই কি হবে বলতো, পি বাই কিউ এবং আর এর অন্তর্গত কোণ, যে সাইন ই ও এফ ইকুয়াল টু কিউ বাই আর, আর এবং পি এর অন্তর্গত কোণ, দ্যাট ইজ সাইন ডি ও এফ আর বাই সাইন পি এবং কিউ এর অন্তর্গত কোণ ডি ও ই। এবার তাহলে একটু বলো, এই যে বিডি ও এফ একটা চতুর্ভুজ না, এবং চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি না, তাহলে এই কোণ সমান লেখা যাবে 180 মাইনাস বি কোণ, অর্থাৎ পি বাই ই ও এফ এটা এই কোণের সমষ্টি, এবং এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, লেখা যাবে 180 মাইনাস এ ইকুয়াল টু কিউ বাই সাইন ডিওএফ, ডিওএফ এই কোণ এবং এই কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস বি ইকুয়াল টু আর বাই সাইন 180 মাইনাস সি, তাই না? বা পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি। সুতরাং পি ইস টু কিউ ইস টু এত প্রমাণিত। শেষ, বুঝলা? 1 নম্বরের প্রথম অংশ প্রমাণ শেষ, 3 লাইনের কাহিনী কমপ্লিট। অঙ্কটা বুঝতে পারলে, মনে থাকলে পারা যাবে, নাইলে কিন্তু কষ্ট হয়। তাতে করো, তাতে খাতা তুলে না তাড়াতাড়ি। 3 পরের অংশটা আমরা করব। পরের অংশ হচ্ছে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা দিয়ে করে ফেলে। আচ্ছা, পরের অংশটা আমি একটু আলাদা কালার দিয়ে করে দিই, দেখো। ওকে, এবার বলো পি বাই সাইন এ মানে কি বলো তো, এ বাই 2r না, কিউ বাই সাইন বি মানে হচ্ছে বি বাই 2r, আর বাই সাইন সি মানে সি বাই 2r। তাহলে এখান থেকে লেখা যাবে পি ইস টু কিউ ইস টু আর, 2r 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 তো বাদ যাবে, সমান এ ইস টু বি ইস টু সি। মানে এ ইস টু বি ইস টু সি এর প্রমাণটাও একই সাথে অ্যাটাচ করছিল, দেখো তোমরা, এ ইস টু বি ইস টু সি। তাহলে 1 নম্বর, 1-এর ক খ দুইটাই শেষ। প্রথম অংশ ক, লাস্টের অংশ খ, যে কোনো একটা কিন্তু আসবে, দুইটা আসে না। এন্ড দেখছো এটা আসে বেশি, সো তাহলে পুরোটা করতে হবে, তাই না? বা এটা আসলেও মানে বুঝতেই পারছো। আর এখন আমরা খতে যাব, এই যে 3-এর 1 করলাম, 3-এর 2-তে যাব, তার আগে এটা একটু তুলে নাও তাড়াতাড়ি। লাস্ট পার্টটা বুঝেন, এটা সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র 7.7, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি 7.7, সাইন এ বাই 2r, সাইন বি বাই 2r, সাইন সি বাই 2r। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির উপর আমরা নতুন একটা কোর্স আমাদের রেগুলার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের ব্যাচে শুরু হয়েছে। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি কিন্তু বাধ্যতামূলক, ভালো পারতে হবে, এটা না পারলে কিন্তু বিপদ। না পারলে বিপদ মানে মহাবিপদ। হ্যাঁ, তো মহাবিপদ কিরকম, এক ফুল একাডেমিক ত্রিকোণমিতি তোমার শিখে রাখতেই হবে ফার্স্ট পেপারের। এটা ছাড়া মানে ডিফারেন্সিয়েশন কষ্ট হবে, ইন্টিগ্রেশন কষ্ট হবে, তারপর স্থিতিবিদ্যা আছে, গতিবিদ্যা আছে, এগুলোতে কষ্ট হবে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি নিয়ে, সেটা হচ্ছে দেখো আজকে 21 ব্যাচে বুয়েট কোর্সে জানাইছিলাম, যেখানে 700 হয়ে গেছে মাশাআল্লাহ। তো বুয়েট কোর্সে, তো এখানে দেখো 21 ব্যাচে বুয়েট কোর্সে স্টুডেন্টসদের জন্য বা আমাদের কাছে যারা পড়ছে তাদের জন্য আমি একটা সুবিধা দিয়েছি আজকে। সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, যাদের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে সমস্যা এবং পুরোটা পারো নাই বা বইয়ের অঙ্কগুলো ভুলে গেছো, অ্যাডমিশনে তো লাগবে, আর বইয়ের অঙ্ক একাডেমিক সম্পূর্ণ কোর্স খুব ইম্পর্টেন্ট। সো
তাদের জন্য দেখো 22 ব্যাচের একটা কোর্সে আমি ত্রিকোণমিতি পড়ানো শুরু করেছি, এবং সেখানে একাডেমিক কোর্স ওদের, হ্যাঁ ওদের কোর্সে একটা ক্লাস হয়েছে, মাত্র শুরু হয়েছে কোর্সটা, একটা ক্লাস। তো তোমাদেরও সেম কথা, যেটা রেগুলার ফি 1000 টাকা থাকে, তোমরা যদি কেউ আলাদা করে একাডেমিক কোর্সটা করতে চাও তাইলে এখানে সম্পূর্ণ অধ্যায়ের জন্য ফিজ মাত্র 500 রাখা হবে। অ্যান্ড রেগুলারলি আমাদের যে বিকাশ নাম্বার আছে এটাতে পে করে, এই যে আমাদের যে নাম্বারটাতে তোমরা মেসেজ পাঠাও, স্ক্রিনশট দিয়ে রাখো, যদি ওই যারা এই কোর্সে নাই স্ক্রিনশট দিয়ে রাখো, যাদের দরকার তারা হচ্ছে একটু চেক করে নিবা, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ একটা ছাড় দেওয়া হচ্ছে, যেটা রেগুলারলি অফলাইনে পড়তে আসলে 2500 টাকা লাগবে মিনিমাম, মানে 1.5 মাসের মতো লাগে। অনলাইনে আমরা ক্লাস বেশি নিয়ে শেষ করতেছি। সো যদি সময়, আর তোমাদের যারা সংক্ষিপ্ত সিলেবাস বা পূর্ণাঙ্গ সিলেবাসে আছো তাদের তো হচ্ছে অ্যাডমিশনে আমরা পড়াবো। অ্যাডমিশনের জন্য তার বইয়ের অঙ্ক ধরে করানোর সুযোগ নেই। আচ্ছা ওইটা যারা দেখো না স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, এবার তাহলে দেখো এটা শেষ করতে হবে, আমি নতুন কোশ্চেনে যাব। নতুন কোশ্চেনে যাব, দ্রুত শেষ করো। দ্রুত শেষ করো, শেষ করে কমেন্টে জানাও, আমি নতুন অঙ্ক শুরু করব। দ্রুত শেষ করো, শেষ করে কমেন্টে জানাও, নতুন অঙ্ক শুরু করব। আচ্ছা
কেমন প্রেজেন্ট করেছো? মুস্তফা কামাল বলো। স্যার আমরা যারা ডিটেলস রিভিশন বেসে অ্যাডমিট হয়েছি স্যার, তারা কি ত্রিকোণমিতিটা করার সুযোগ পাবো স্যার? ডিটেলস রিভিশন ব্যাচে আমরা বলেছি যে যারা প্ল্যান বি তে আছে, হ্যাঁ, যে সবগুলো অধ্যায়ের জন্য তাদের অ্যাডমিশনের ক্লাস নেওয়া হবে বলা আছে। অ্যাডমিশনের ক্লাস মানে হচ্ছে বুঝতে পারছো যে বইয়ের অঙ্কগুলো মানে 8টা অধ্যায়ের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো বইয়ের অঙ্ক ধরে ধরে না, এটা অ্যাডমিশনের জন্য ভার্সিটি অ্যাডমিশন। অ্যাডমিশন মিন্স ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি যেটা আছে, ভার্সিটি অ্যাডমিশনের পার্টটা আমরা যারা ফুল পেমেন্ট দিয়ে ভর্তি আছে ডিটেলস রিভিশনের প্ল্যান বি তে, তারা হচ্ছে ওইটার সুযোগ পাবে। আর যারা শর্ট সিলেবাসের কোর্সে ভর্তি আছে 4,000 টাকা দিয়ে, তাদের তো ত্রিকোণমিতি পার্টটা এমনি ইনক্লুডেড ছিল না, কারণ এটা তো সংক্ষিপ্ত সিলেবাসে ত্রিকোণমিতি নেই। তো এখন ওই জায়গায় সবাই আসলে কমনলি সুবিধাটা পাবে, হ্যাঁ, যে একাডেমিক ফুল অংশ বইয়ের অংশ শেষ করার জন্য এই পেমেন্টটা দিয়ে এটা সবাই একই সুবিধা পাবে। তোমরা আমাদের এখানে আরেকটা সুবিধা পাবা, যেটা আমি বলে দিই আবারও, যে আমাদের 21 তারিখ থেকে যে মেডিকেল কোর্সটা শুরু হচ্ছে, মেডিকেল কোর্সে ভার্সিটি ম্যাথ, এটা তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পুরোটা থাকবে। সো তোমাদের এখানে কিন্তু আরো একটা সুবিধা, যেটা সবার জন্যই, আমাদের ডিটেলস রিভিশন কোর্সে যারা আছে সবার জন্যই, সেটা হচ্ছে বা ডিটেল কোর্স যেটা আছে ব্যাচ 21 সবার জন্য, সেটা হচ্ছে যে ফিসটা আমরা রাখবো তার থেকে কিছু ফিস তোমাদের জন্য ডিসকাউন্ট দেওয়া থাকবে। যদি ওইখানে ধরো ফিস যদি আমরা 3,000 রাখি, তাহলে মিনিমাম 500 টাকা তোমরা ছাড় পাবা। তো এটা কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আমরা নতুন করে আবার চালু করেছি। তো ইঞ্জিনিয়ারিং কোর্সেও ভর্তি হও বা কোর্সেও ভর্তি হও, তোমরা আদার্স কোর্স গুলোতেও আলাদা একটা ছাড় পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের জন্য স্পেশাল একটা সুবিধা, যেটা আদার্স স্টুডেন্টরা বা রেগুলার অন্যান্য স্টুডেন্টরা যেখানে ধরো যে ভার্সিটি ম্যাথের কোর্স যেটা আছে সেখানে আমরা এখনো লঞ্চ করিনি প্রোগ্রামটা, তো অনেকেই বলছে পরীক্ষা দিয়েছিল, বাট আমরা এত বেশি ওয়ার্কলোড এখন যে সুযোগ পাওয়া যায় না, সো এটা আস্তে আস্তে শুরু করতেছি। সো ওইখানে অনেক বাচ্চা ইনশাল্লাহ ভর্তি হয় প্রতি বছরই, তো ওইখানে অনেক বেশি পরিমাণে চলে প্রোগ্রামটা, তো সেখানেই সুযোগটা আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, লিজা রেজেন্ট করেছো, লিজা বলো। স্যার আপনি যে বলছিলেন মানে আর 12টা চ্যাপ্টার ভার্সিটির জন্য রেডি করে দিবেন, ওটা কি একসাথে চলবে মানে ভার্সিটির ওটার সাথে এটাও? হ্যাঁ, তোমাদের এখানে যেটা করা হবে আমি বলে দিই, ভার্সিটির জন্য তোমাদের এখানে একটা গুড পয়েন্ট, এটা আমি একটু ক্লিয়ার করে দিই সবাইকে, যে যারা আমাদের ডিটেল কোর্সে আছো 6,000 টাকা বা 6,500 টাকা ইউনিভার্সিটি বই যারা পেয়েছো তাদের তো 6,500 টাকা পর্যন্ত পেমেন্ট ছিল। তো এখানে যারা ডিটেল কোর্সে আছো তাদের হচ্ছে 8টা অধ্যায়ের একাডেমিক এবং অ্যাডমিশন প্রিপারেশন বলা যায়, হ্যাঁ, বা একাডেমিকের ডিটেল অংশ প্রিপারেশন। আর যারা বাকি অধ্যায়গুলোর হচ্ছে তাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা প্রিপারেশন করে দিব বলেছি। তো ওই ভার্সিটি অ্যাডমিশনের ওই 12টা অধ্যায়ের ক্লাস তাদের আসলে এই ভার্সিটি ব্যাচ যেটা হবে সেখানে হয়ে যাবে। আর ওইখানে করার জন্য আরো 8টা অধ্যায়, ওইটার জন্য তাদের হচ্ছে আমরা, কারণ ভার্সিটি প্রোগ্রামের আসলে যেটা হয় যে একাডেমিক প্লাস অ্যাডমিশন যে কোর্সগুলো আছে সেখানে অ্যাডমিশনের আর একাডেমিকের কেসে, মানে যেটা তোমাদের কথা যদি বলি, একাডেমিকটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অ্যাডমিশন অংশ মোটামুটি একটা আইডিয়া দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ করিয়ে শেষ করে দেওয়া হয়। মানে যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে, যেমন কোন অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়টাই কথা বলি, ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের কথা যদি বলি, যে একাডেমিক প্রিপারেশনে বইয়ের সব অঙ্কই আমরা ধরে ধরে করে দিচ্ছি এবং ওইটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। এবং তারপরে অ্যাডমিশনের জন্য শর্টকাট ট্রিক্স কিছু দিয়ে অল্প কিছু, ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কয়েকটা ভার্সিটি কোয়েশ্চেন করিয়ে করে কমপ্লিট করে দিলে মোটামুটি প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ, তো অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন। অ্যাডমিশন প্রিপারেশনে শুধু অ্যাডমিশন প্রিপারেশন বা শুধু অ্যাডমিশনের জন্য ভার্সিটি ম্যাথের যে কোর্সগুলো, এটার প্রিপারেশনে কি করা হয় যে শর্টকাট ট্রিক্স সহ যে ক্লাসগুলো আছে এক নির্দিষ্ট সিস্টেমে চলে এবং ওইখানে শুধু অ্যাডমিশনই ফোকাসড এবং একটা বেসিক ক্লাস কন্টেন্ট থাকে এবং ওইখানে অনেকগুলো এক্সাম থাকে, যেটা একাডেমিক প্লাস অ্যাডমিশন কোর্সে একাডেমিকের প্যাটার্নে আসলে এক্সামগুলো নেওয়া হয়। কিন্তু যখন এই কোর্সটা অ্যাডমিশন কোর্স হয়ে যায়, অ্যাডমিশন নিয়ে টোটাল কার্যক্রম যায়, তো তখন কমপ্লিটলি অ্যাডমিশন প্যাটার্নে এটা পরিচালিত হয়। সো এই জায়গায় একটা বড় ব্যাপার, মানে ডিফারেন্সটা হচ্ছে এটা। তো তোমরা যারা ডিটেলস রিভিশনে আছো তারা তো যে অ্যাডমিশনের কোর্সটাতে আমরা যে ছাড়টা দিব, এই ছাড়ে টোটাল কোর্সটাতে ভর্তি হয়ে গেলে তখন তোমরা একদম মানে বেস্ট একটা ভার্সন তোমরা এখানে পেয়ে যাবা। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের স্টিল যেটা হয়েছে যে আমার কোর্সটা আরো আগেই এপ্রিলে 4-5 মাস 3-4 মাসের মধ্যে আমরা শেষ করার প্ল্যান ছিল, কিন্তু কোর্স অনেক লেন্দি করা হয়েছিল একটা কারণে, যে পরীক্ষা পিছিয়ে ছিল। আর কোর্স লেন্দি করা মানে এটা কিন্তু তোমাদের যেরকম একটু হয়তো সুবিধা বা অসুবিধা, সুবিধাই বেশি, কারণ টাইম বেশি পাইলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের আসলে বিশাল একটা কস্টিং এখানে মেনটেন করা লাগে এবং আমাদের এই জিনিসটার জন্য আমরা নিজেরা সমস্যা করি। তবে তোমাদের কথা চিন্তা করে আমরা সেটাতে মানে কোনো কিছু করা হয় নাই। আর অ্যাডমিশন কোর্সের কথা যেটা বলা হয় যে ভার্সিটি অ্যাডমিশনের যে কোর্স, এটা রেগুলার ফি অফলাইনে 8,000 টাকা মিনিমাম থাকে,
গত বছর অনলাইনে আমরা 6,000 টাকা ফিস রেখেছিলাম এবং 6,000 টাকা ফিস দিয়েই সবাই পড়েছিল, একদম প্রথম থেকে যারা শুরু করেছিল। তো ওই জায়গায় 50%-এ আমরা প্রথম দিকে থাকবে, এন্ড তারপর এক নির্দিষ্ট সময় পরে এটা 5,000 টাকা হয়ে যাবে বা 4,000 টাকা হয়ে যাবে। তো প্রথম দিক থেকে তোমাদের আসলে পেমেন্টটা এমন একটা স্টাইলে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি যে যতটুকু কমানো যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, তো ওই ব্যাচের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে প্ল্যান বি এর? এটা একটা গুড কোয়েশ্চেন। হ্যাঁ, রাজিন যেটা করেছে, শাহরিয়ার হাবিব রাজিন। তো আমি এখানে বলে দিই দুইটা পয়েন্টই, যেহেতু এখানে মেইনলি ওই ব্যাচের স্টুডেন্টস অনেক আছো, যে আমাদের ভার্সিটি ম্যাথের যে কোর্স, ভার্সিটি ম্যাথ, আমি আবারও বলি একাডেমিক প্লাস অ্যাডমিশন শর্ট সিল, এই যে তোমরা যারা টোটালি ডিটেলস রিভিশন কোর্সে ভর্তি হয়েছো, একাডেমিক প্লাস অ্যাডমিশন, 8টা অধ্যায়ের একাডেমিক আর 12টা অধ্যায়ের অ্যাডমিশন, তোমরা ওইখানে শুধু 12টা অধ্যায়ের অ্যাডমিশনের ক্লাস নিলে তোমাদের জন্য আলাদা করে তোমরা যতটুকু ক্লাস পাইতা, যতটুকু সার্ভিস পাইতা, ভার্সিটি ম্যাথ প্রোগ্রামের আন্ডারে ওই ক্লাসগুলো সার্ভিস প্যাটার্ন অলমোস্ট 1.5 গুণ থেকে 2 গুণ হয়ে যায়, কারণ ওইটা কমপ্লিটলি ফোকাসড ভার্সিটি ম্যাথ ফোকাসড করে। এই জন্য তো এই যেটা তোমাদের জন্য একটা লাকি টার্ম, এবং আমরা ওই জন্য আমাদের জায়গা থেকে একটা পেমেন্ট কমিয়ে দিচ্ছি এই জায়গায় তোমাদের জন্য, বা টোটাল সিদ্ধান্তটা এখনো পেমেন্ট নিয়ে নেওয়া হয় না, এটা হয়তো তোমাদেরকে আমরা জানাবো। হ্যাঁ, যারা টোটালি ডিটেলসে ভর্তি হয়েছে তাদের হয়তো ফিসটা আরেকটু কমতে পারে, সেটা আমাদের অফিস থেকে তোমাদের সাথে কথা বলবে, জানাবে, যাতে কোনো প্রকার কি না হয়, ইমব্যালেন্সড না হয়, হ্যাঁ, যাতে ব্যালেন্সড থাকে। এই জিনিসগুলো আমরা মাথায় আছে, কনসার্নে রাখলাম বা কনসার্নে রাখা আছে। তো এখানে যে ঘটনাটা দেখো বলে দিই, ভার্সিটি ম্যাথের ক্ষেত্রে আমরা 21 তারিখে আমরা এটা ডিটেলসটা পাবলিশ করবো, এবং 21 তারিখে এই ডিটেলস পাবলিশের পিসে টোটালি 20টা অধ্যায়, ফার্স্ট পেপারে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে 10টা অধ্যায়, 20টা অধ্যায়েরই ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস, তারপর এক্সাম, তারপর মডেল টেস্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মডেল টেস্ট। এই 3টা জিনিস। তো তোমাদের এখানে যেটা আছে যে ডিটেল কোর্সে কিন্তু আমরা এই মডেল টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য মডেল টেস্ট আর কিছু সার্ভিস এখানে অ্যাটাচ করা না, যেটা ভার্সিটি ম্যাথের কোর্সের মধ্যে সব সময় থাকে। দুই রকম জিনিস। তবে যাই হোক, তোমাদের জন্য আমরা এমন কিছু করবো না যেটার জন্য তোমাদের মনে হবে যে আমরা একটা সুবিধা কম পাইছি, ঠিক আছে? এরকম কিছু করা হবে না ইনশাল্লাহ, তোমাদের এটা আমরা মেনটেন করবো। আর ভার্সিটি ম্যাথের কোর্স ডিউরেশন কত মাস হবে? আচ্ছা, ভার্সিটি ম্যাথের যে কোর্সটা, এটা আমরা রেগুলার সময় কত মাস হয় সেটা বলি। রেগুলার সময় ভার্সিটি ম্যাথে কোর্স ডিউরেশন হয় 3 মাস, 3 থেকে 3.5 মাস সব সময়, গত কয়েক বছর ধরে 3 থেকে 3.5 মাস রাখা। এই 3 থেকে 3.5 মাসেই রেগুলার সময় অফলাইনে আমরা টোটাল ভার্সিটি ম্যাথের অংশ কভার করে দিতাম। আর অনলাইনে হয়তো এটার কোর্স ডিউরেশন আমরা আস্তে আস্তে একটু বাড়াবো, যেহেতু তোমাদের সময় অনেক বেশি আছে, এই জন্য কোর্স ডিউরেশন আমরা অনেক বাড়াবো, হয়তো মিনিমাম 5 মাস করার প্ল্যান আছে, 4 থেকে 5 মাস রাখবো, ঠিক আছে? মানে যেটা রেগুলার সময় 3 মাসে হয়ে যায়, আর লাস্টের হচ্ছে 15 দিন আমরা রাখি মডেল টেস্টের জন্য, একটা নির্দিষ্ট সময়, বা 2 সপ্তাহ রাখা, 3 সপ্তাহ রাখা হয় মডেল টেস্টের জন্য। কিন্তু এখন তোমাদের পর আমরা টাইমটা অনেক বাড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এমন কিছু, আবার বলি, এমন কিছু করা হবে না যেটার জন্য তোমরা আসলে যারা ডিটেলস কোর্সে ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছো তারা মনে করো যে আমার জন্য কোর্স বেশি ফি বেশি নেওয়া হয়েছে, এরকম কিছু মনে। আর তাদের কিন্তু আরেকটা ব্যাপার আছে, তারা কিন্তু আগে যারা আজ ভর্তি হয়েছে তারা কিন্তু প্রথম দিকে কিছু বাড়তি অধ্যায় ক্লাস পেয়েছিল, ওইটাও আমাদের কনসার্নে আছে। অধ্যায় সেকেন্ড পেপারের অধ্যায় 1, 2, 3 এগুলো তো আমরা শেষ করেছিলাম, তাই না? তো অধ্যায় 5 শেষ করা হয়েছিল বোধহয় দ্বিপদী, তো ওগুলো কিন্তু কনসার্নে আছে, ওগুলো কিন্তু আলাদা করে ক্লাস নেওয়া হয়েছিল। তো ওইটা কিছু অনেকে ক্লাস পেয়েছে, তো এইগুলো মিলিয়ে আমরা আসলে ডিসিশনটা জানাবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা পরে কথা চাই। দেখো, তো এটা আসলে ভার্সিটি অ্যাডমিশনের যে কোর্সটা ভার্সিটি ম্যাথের, এটা খুব মানে টপ রেটেড কোর্স থাকে আমাদের। ইঞ্জিনিয়ারিং কোর্সের থেকেও এই কোর্সের ডিমান্ড আমাদের সবচেয়ে বেশি থাকে। তবে দেখা যাক, আশা করি ভালো কিছু আছে বা হবে। আচ্ছা, আমরা জানাবো, তোমরা ওয়েট করো। আচ্ছা, তো 3-এর 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 3-এর 2 এবিসি ত্রিভুজে অন্তকেন্দ্র ও তে, ওকে, অন্তকেন্দ্র দেওয়া আছে। অন্তকেন্দ্র মিন্স অন্তবৃত্তের কেন্দ্র, অন্তকেন্দ্র মিন্স অন্তবৃত্তের কেন্দ্র। আচ্ছা, ওকে, আচ্ছা, অন্তকেন্দ্র মিন্স অন্তবৃত্তের কেন্দ্র, অন্তবৃত্তের কেন্দ্র। আচ্ছা, আগে হচ্ছে 1, 2, 3 হয়েছে না? তোমরা একেবারে, আমি আবারও রিপিট করি তোমাদেরকে, যারা টোটাল ফুল কোর্সে ভর্তি আছো তাদের এখানে আমি এখনো সিদ্ধান্ত নিই নাই যে তাদের জন্য ভার্সিটি ম্যাথের কোর্স ফি কত রাখা হবে। তবে শিওর থাকো তোমাদের এখানে ওইভাবে কোলাবোরেট করা হবে, যাতে তোমরা কেউই, মানে যারা ফুল কোর্সের জন্য ভর্তি হয়েছো তারা কেউই এটা মনে না হয় যে তাদের জন্য বা তাদের ফিস বেশি গিয়েছে। হ্যাঁ, এটা যেন তাদের মনে না হয়, সেইভাবে আমরা ওইটা ডিল করব, ঠিক আছে? তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ওকে,
আর কিউরিওসিটি এমসিকিউ সাজেশন বই যেটা আছে এটা কিন্তু লাগবে তোমাদের, এটা অনেক দরকার। এটা ভার্সিটি ম্যাথে পড়ছো, আমি এখান থেকে অনেক অঙ্ক করাবো, অনেক এমসিকিউ করাবো। যারা ফুল পেমেন্ট আছে বা ওইটা সংগ্রহ করো নাই তারা এটা সংগ্রহ করে রাখো, এটা খুব কাজে লাগবে। আচ্ছা ওকে, সো এবার আসো 3-2। 3-2 কি বলা আছে? এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও তে অন্তবৃত্ত আঁকতে হবে আগে। তাহলে অন্তবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। আচ্ছা ওকে, ওতে পি কিউ আর মানে তিনটি বল যথাক্রমে ও এ, ও বি এবং ওসি বাহু ওসি বরাবর ক্রিয়াশীল। বল তিনটি সাম্যাবস্থা থাকলে প্রমাণ করো যে, এটা একেবারে নর্মাল কোশ্চেন দিচ্ছে। দেখো হ্যাঁ, পি ইজ টু কিউ ইজ টু আর cos a/2 cos b/2 cos c/2। আচ্ছা তো দেখো এবার আসো, এই অঙ্ক যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু দরকার, খুব দরকারি অঙ্ক। তো আবারও বলি, এবিসি ত্রিভুজের, এটা ধরো সেই এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ অন্তকেন্দ্র হচ্ছে ও। তো এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও হলে কোশ্চেন যেটা ছিল, অন্তকেন্দ্র ও তে পি কিউ আর তিনটা বল যথাক্রমে ও এ, পি ও এ, পি কিউ আর তিনটা বল ও এ, ও বি এবং ও সি বরাবর ক্রিয়ারত। ওকে, ও এ, ও বি এবং ও সি বরাবর ক্রিয়ারত। পি কিউ আর এই তিনটা বল এই তিন বরাবর ক্রিয়ারত। এখান থেকে তোমাকে কি বের করতে বললো? এটা প্রমাণ করতে বললো। তাহলে আবার হিসাব মিলো, দেখো চলো। তাহলে এখানে লামির উপপাদ্য হতে পাই পি বাই, একদম একই একটা নর্মাল ডাটা দিয়ে আমরা প্রমাণ করে ফেলবো। দেখো পি বাই সাইন পি বাই এই কোণ বি ও সি ইকুয়াল টু কিউ বাই সাইন এ কোণ সি ও এ বা এ ও সি আর বাই সাইন কোন কোণ বলো? এই কোণ এ ও বি। দেখো একটু জানাও বুঝছো কিনা, দেখো একটু জানাও এই পর্যন্ত ঠিক আছে কিনা। ক্লিয়ার কিনা বলো। এবার দেখো এখানে একটা হিসাব দেখো, এই যে বি ও সি এই কোণটা নিলাম, তাহলে এখানে এই যে এই তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হওয়া উচিত, তাই না? বি ও সি দেখছো, এটা কিন্তু এই যে কোণটা সমদ্বিখণ্ডিত করে, তাই না, অন্তকেন্দ্রের কেসে। তো তাহলে তুমি বলো, তাই না? তাহলে এখানে কজ আনবো কিভাবে? কজ আনা নিয়ে একটু চিন্তায় আছি।
কজ আনা নিয়ে চিন্তা। আচ্ছা বি প্লাস সি সমান তো আমরা জানি এখানে তিনটে কোণের সমষ্টি 180 না? বি প্লাস সি সমান কি পাই মাইনাস এ লেখা যাবে, তাই না? লিখে দিবা যেহেতু এইটা এবার মিলে গেছে। এবার দেখো পাই মাইনাস পাই বাই টু প্লাস এ বাই টু, তাহলে পাই বাই টু প্লাস এ বাই টু, এই যে মিলে গেছে। অর্থাৎ দেখো বি এবং সি আছে, এ নাই, পাই বাই টু প্লাস এ বাই টু। ওকে, বি ও সি তাহলে অনুরূপ ভাবে লিখতে পারবো। ওকে, আমি তো এটাকে উপরে উঠাই দিই। অনুরূপ ভাবে লিখতে পারবো এ ও সি, এ নাই বি নাই, তারপর এ ও বি, কে নাই সি নাই, খেলা শেষ। ইকুয়েশন নাম্বার 1 না, 1 নম্বরের মান বসাও। নঙে পি বাই সাইন বি ও সি, that is pi by 2 plus a by 2 equal to q by AOC, pi by 2 plus b by 2 equal to r by sin AOB। তাহলে বলো এবার 90 প্লাস থিটা cos হয়ে যায় না সাইনটা, তাহলে p by sin a by 2, সরি cos a by 2 equal to q by cos b by 2 r by cos c by 2। সুতরাং p is to q is to r equal to cos a by 2 is to cos b by 2 is to cos c by 2 প্রমাণিত। দেখো বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ তাড়াতাড়ি খাতা তুলে নাও, দ্রুত খাতা তুলে নাও। অঙ্কটা কিন্তু বুঝছো, মানে ঘটনাটা কেমনে ঘটে গেছে, তাড়াতাড়ি তুলে নাও। আচ্ছা পাই হবে, এখানে পাই বাই 2 কেন লিখলাম? বলো হয়েছে, বলো তাহলে স্ক্রিনশট দাও, আমি পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যাই, তাড়াতাড়ি স্ক্রিনশট দাও। শেষ তোলা, গুড।
আচ্ছা, এবার দেখো, মজা পাবো এবার। 3 এর 3 দেখো, 3 এর 3 মোটামুটি প্রথম অংশ সেম কোশ্চেন না, অন্তকেন্দ্র দিয়ে বলছে। হ্যাঁ, তো পি স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার, পি স্কয়ার ইজ টু কিউ স্কয়ার ইজ টু আর স্কয়ার equal to cos a by a into b plus c minus a তারপর c plus a minus b b plus b minus c। এটা কেমনে প্রমাণ করবে দেখো, একই ডাটা আমি বলি। এই প্রমাণটার জন্য এখান থেকে তোমাকে শুরু করতে হবে, একদম হুবহু সেম করে এই পর্যন্ত যে আসবা। ধরো যে 2 নম্বর কোশ্চেনেরই আরেকটা প্রমাণ হচ্ছে এইটা, এটা প্রমাণ করতে বললো 2 নম্বরে। হ্যাঁ, 1 নম্বর প্রমাণ হচ্ছে 2 এর 1 নম্বর প্রমাণ হচ্ছে এটা, 2 নম্বর কোশ্চেনের দ্বিতীয় প্রমাণ হচ্ছে এটা। তো এই পর্যন্ত আসতে হবে। আসার পরে দেখো পরের লাইন, পি বাই, এই যে a বাই 2 রাখা যাবে না, তো এই জন্য 2 দ্বারা গুণ করে দিব সবগুলোর সাথে। তো 2, আচ্ছা সাথে আবার স্কয়ার করে দিব। দেখো আগে স্কয়ার করব, শুনো পরের লাইন স্কয়ার করলাম, পি স্কয়ার কজ স্কয়ার, কিউ স্কয়ার কজ স্কয়ার, আর স্কয়ার কজ স্কয়ার, তারপর 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, ওকে বুঝতে পারছো বলো? ওকে, তাইলে এবার বলো 2 কজ স্কয়ারে, 2 cos স্কয়ারে 1 plus cos 2a, 2 into a by 2, 1 plus cos a, 2 cos square b by 2, 1 plus cos b, 1 plus cos c। এবার দেখো খেলা, p স্কয়ার cos a মানে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সূত্র, যেটা একটাকে বলছিলাম 7.7 এর সূত্র। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি না পারলে স্থিতিবিদ্যা করতে কষ্ট হবে। a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2c। বৃষ্টি আসতেছে। এটা হয়েছে, তাই না? ওকে, তারপর লসাগু করতে হবে। দেখো তারপর লসাগু করবো। দেখো একই কাজ। ঠিক আছে, তো এবার দেখো 2 2 2 তো কাটা যায়। দেখো b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, আর bc এখানে ইনটু bc দিলাম। হ্যাঁ,
সি প্লাস এ ওকে, লেখা গেল। এরপর বলো হ্যাঁ দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি প্লাস সি মাইনাস এ সাজাই লিখলাম। হ্যাঁ, পি স্কয়ার ইন্টু বিসি না, পি স্কয়ার ইন্টু এ বিসি দিলাম। আর এটার সাথে দেখো এই যে পি স্কয়ার নিচে, এটার সাথে দেখো এ আছে গুণাকারে আছে, দেখো এ গুণাকারে আছে। ঠিক সেই জন্য এখানে উপরে এ দ্বারা গুণ করছি, নিচেও এ দ্বারা গুণ করলাম, খেলা শেষ। এ বি সি দেখো এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি। বি নাই, বি দিলাম এখানে, আর এখানে একটা বি দিলাম। এখানে সি দিলাম, এবিসি এবিসি এবিসি, এটার সাথে এটা কাটা গেল, শেষ, প্রমাণ কমপ্লিট। উঠাও। আচ্ছা তাতে উঠাও। ফার্স্ট স্লাইড, হ্যাঁ দেখো কোথায়। এটা গেল। আর সেকেন্ড স্লাইড, কাটাকাটি কেন করছি, এবিসি 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 কাটা গেল, আর এ প্লাস বি সি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তিনটাতে একবার কমনলি কাটা গেল। স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, অনেকে নাকি 3টে পড়া আছে, পেন খাচ্ছে, সমস্যা নেই, ছুটি দিয়েছি। স্ক্রিনশট আশা করি নেওয়া শেষ, ডান, খাতা তুলে নিও। তাইলে আমরা এই যে 3 পর্যন্ত শেষ করছি, নেক্সট ক্লাসে আমি 4 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 4 এটা করাবো, নাইলে 4 লাগবে না, 5 থেকে করাবো, 4 আসে না পরীক্ষায়, 5 থেকে করাবো। নেক্সট ক্লাসে 10 এটা অর্ধেক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাবে। তাহলে আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, নেক্সট ক্লাস কখন হবে? কালকে শুক্রবার দিন দেখি, আমি আর একটু পরে গ্রুপে পোস্ট দিয়ে দিব না, কালকে নিতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।